নির্বাচন কমিশনের মারাত্মক অদ্ভুতুড়ে আচরণের পরেও সবাই চুপ থাকি আসুন। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। একটু গলা বসে যাওয়ার জন্যে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নির্বাচন কমিশনের মারাত্মক অদ্ভুতুড়ে আচরণের পরেও সবাই চুপ থাকি আসুন, তাই না? কিন্তু কেন? প্রশ্নটা শুধু পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের সঙ্গে জড়িত নয়। যেভাবে নির্বাচন কমিশন বিহার বিধানসভা নির্বাচনের আগে থেকে তাদের লক্ষ্য এবং তাদের ভাষা পাল্টে ফেলেছে, সেটা থেকেই তাদের উদ্দেশ্য স্পষ্ট। গত বছর জানুয়ারিতে জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব নিয়ে ডোনাল্ড ট্রাম্পের একটা নির্দেশের সাংবিধানিক বৈধতার মামলার শুনানিতে ট্রাম্প প্রশাসন দাবি করেছিল যে আমেরিকায় নাকি বার্থ ট্যুরিজমের রমরমা। নয়া আমেরিকায় এই সব চলবে না। রক্ষণশীল বিচারপতিরাই এই দাবির সপক্ষে প্রমাণ চেয়েছিলেন এবং স্মরণ করিয়ে দিয়েছিলেন দেশের সংবিধান বদলায়নি। আর আমেরিকার লক্ষ লক্ষ মানুষ ডোনাল্ড ট্রাম্পকে ধিক্কার জানিয়ে মিছিল করে বলেছিল, আমেরিকায় আমরা রাজা চাই না, আমেরিকায় আমরা কোনো রাজা চাই না। এদিকে আমাদের দেশে দেখা গেল নতুন ভারতে 2023 সালের ডিসেম্বরে সংসদে যখন নির্বাচন কমিশনের গঠন এবং চরিত্র সম্পূর্ণ বদলে দেয়া হলো, নতুন বিল পাশ করে সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় নির্বাচন কমিশন যখন নিজেকে রাজার মতো ভাবতে শুরু করলো, সংবিধান, আইন, সর্বোচ্চ আদালতের একাধিক রায়, তিলে তিলে গড়ে ওঠা নির্বাচনের বিধি স্থাপত্যকে তছনছ করে দিল তথাকথিত অনুপ্রবেশকারীদের সন্ধানে। অনুপ্রবেশ নিয়ে এত হইচই, অথচ সংসদে কোনো শ্বেতপত্র পেশ করেনি সরকার। নির্বাচন কমিশন আজ পর্যন্ত অনুপ্রবেশ নিয়ে কোনো সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করেনি। এক লাইনের প্রেস বিবৃতি দিয়েই দায় মুক্ত হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন জানে থেকে গিয়েছে সেই পুরনো সংবিধান, পুরাতন নির্বাচনী আইনগুচ্ছ। ব্যাখ্যা দিল না এটাও যে এপিক এবং এসএসআর এর ভিত্তিতে তৈরি 2025 সালের ভোটার তালিকা কি তাহলে পুরো ভুয়ো? নির্বাচন কমিশন জানে অনুপাত এবং প্রয়োজনের ভিত্তিতে এবং অবশ্যই সর্বোপরি যুক্তিগ্রাহ্য কারণে হয় প্রশাসনিক বদলি, ক্ষমতার স্বেচ্ছাচার দেখানোর জন্য হয় না। তবুও কি আর বলবো, বশংবদ রাজা বানানোর আইনটার বৈধতার শুনানি 2.5 বছরের মাথাতেও শুরু হয়নি। এসআইআর এর সাংবিধানিক বৈধতা সংক্রান্ত মামলার শুনানি জানুয়ারি মাসে শেষ হয়, রায় কিন্তু বেরোয়নি। আজও সেই রায় সংরক্ষিত রয়েছে। ফলে মূল প্রশ্নটা, নির্বাচন কমিশন নাগরিকত্ব যাচাই করতে পারে কিনা, সেই প্রশ্ন কিন্তু এখনো অমীমাংসিত রয়েছে। শুধু শুনানির একদম শুরুতে গণহারে নাম বাদ দেওয়ার পরিকল্পনা রুখে দেওয়ার আশ্বাসবাণী দেশবাসী কিন্তু পেয়েছিল, কিন্তু বাস্তবে এসআইআর এর বুলডোজার কোনোভাবেই থামানো হয়নি। যত দিন গড়িয়েছে তত পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া জটিল থেকে জটিলতর হয়েছে। প্রতিদিন মুখোমুখি হচ্ছি নাগরিকত্ব হারানোর ভয়ে আতঙ্কিত দিশাহারা মানুষের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার সংবাদ এবং ছবির প্রতিদিন মুখোমুখি হচ্ছি। সীতার 3 বার সতীত্ব পরীক্ষা দেওয়ার মতো যেন ফর্ম ভর্তি করো, তারপর খসড়া তালিকায় নাম আছে কিনা খোঁজো, তারপর নোটিশ পেলে এক গাদা দলিল নিয়ে ছোট, তারপর আবার নাম দেখো নামের উপর কি ছাপা আছে, ডিলিটেড না আন্ডার অ্যাডজুডিকেশন, বাদ নাকি বিচারাধীন, বাদ গেলে নতুন করে আবেদন করো।
বিচারাধীন হলে রাতের পর রাত উৎকণ্ঠায় কাটাও। পাল্লা দিয়ে চলছে বিরোধী দলনেতার নির্মম উক্তি, সকালে এতবাদ হবে, দুপুরে এতবাদ হবে, সন্ধ্যায় এতবাদ হবে, রাতে এতবাদ হবে। বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর এই সব উক্তি তো আছেই। এই উল্লাসের সঙ্গে অহরহ শুনতে হচ্ছে হুঙ্কার, অনুপ্রবেশকারী ঘুষপেটিয়াদের উই পোকার মতো মেরে ফেলা হবে, তাড়িয়ে দেওয়া হবে, বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে। নির্বাচন হয়ে যাবে, তারও ফলাফল বেরিয়ে যাবে, নতুন সরকারের শপথ নেওয়া হয়ে যাবে, তখনও আপিল ট্রাইব্যুনালে চলবে কিন্তু নাগরিকত্বের পরীক্ষা। এখনো পর্যন্ত আপনারা যারা ডিলিটেড হয়ে গিয়েছেন তারা অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করতে গিয়ে দেখেছেন নিশ্চয়ই যে আবেদন ফর্মে বাদ দেওয়ার কারণ বলার জন্য 25 লাইন বরাদ্দ রয়েছে। কিন্তু কেন তাকে বাদ দেওয়া হয়েছে সেই কারণটা জানলে তবে তো লিখবেন আবেদনকারী, কিন্তু নির্বাচন কমিশন বাদ দেওয়ার কোনো কারণ জানায়নি। সুপ্রিম কোর্ট 1 এপ্রিল 2026 তারিখে তাদের আদেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রিপোর্ট এই মর্মে নথিভুক্ত করেছে যে বিচারকরা নাম বাতিলের কোনো কারণ দেখাননি, কিছু ক্ষেত্রে শুধু টেকনিক্যাল কারণ লিখেছেন। প্রক্রিয়াগত স্বচ্ছতা জানার উপায়ও নেই। ইয়ারোদের মতো জজ সাহেবদের যথেচ্ছভাবে নামবাদের ক্ষেত্রে লালবাবু হোসেন মামলায় উল্লেখিত সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং নির্দেশিকা কি অবহিত করা হয়েছিল? নির্বাচন কমিশনের ভুলের বহর দেখে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির গভীর জরুরি উদ্বেগ প্রকাশ সর্বোচ্চ আদালতের আদেশে উল্লেখিত হয়েছে বটে, ভৎসনা কিন্তু দূরস্থান, বরং প্রক্রিয়াটা চালিয়ে যেতেই বলা হয়েছে। এ তো আজব ব্যাপার। আচ্ছা, গুচ্ছ গুচ্ছ ফর্ম 6 এবং গুচ্ছ গুচ্ছ ফর্ম 7 জমা দেওয়াটা কি আইনসম্মত? রাজ্য নির্বাচন কমিশনের সিইও জানিয়েছেন কোনো আইনি বাধা নেই, ভালো কথা। অথচ উত্তরপ্রদেশের সিইও গত 1 এপ্রিল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন যে কেউ একগুচ্ছ ফর্ম 6 বা একগুচ্ছ ফর্ম 7 জমা দিতে পারবে না একসঙ্গে। তার মানে দাঁড়াচ্ছে এই যে উত্তরপ্রদেশের আর পশ্চিমবঙ্গের সিইওর আইন আলাদা আলাদা। এটাও কেউ জানে না যে কত লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশন 7 নম্বর ফর্ম গ্রহণ করে তারপর ফর্ম 14 মোতাবেক সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নোটিশ পাঠিয়েছে। এটারও কিছু জানা গেল না। অনেক দেরিতে হলেও 13 এপ্রিল সর্বোচ্চ ন্যায়ালয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কমিশনের ধূর্ত কৌশল উন্মোচন করেছে। বলেছে বিহার মডেল অনুসৃত হয়নি। এই রাজ্যের জন্য প্রকাশিত প্রশিক্ষণ ম্যানুয়ালের 44 পৃষ্ঠায় বলা হয়েছিল ইআরও নাগরিকদের নাম বৈধ বলার পরেও কমিশন কর্তৃক নিযুক্ত রোল পর্যবেক্ষকরা এনুমেরেশন ফর্ম সুপার চেক করছে, যা সম্পূর্ণ আইন বহির্ভূত। সর্বোচ্চ আদালত এই নির্দেশ থামিয়ে দেওয়ার আগে দায়বদ্ধতাহীন এই নির্বাচন কমিশন কত মানুষকে গিলোটিন করেছে কে জানে। স্মরণীয় যে 2002 সালের নিবিড় সংশোধনীর সময়েও নির্বাচন কমিশন স্বীকার করেছিল যে নাগরিকত্ব নির্ধারণ করার ক্ষমতা তার নেই। প্যারা 32 নথির তালিকা ছিল অত্যন্ত সহজলভ্য। টেলিফোন বিল, বাসস্থানে আসা কোনো চিঠি, গ্যাস কানেকশন ইত্যাদি এই ছিল 2002 সালের এসআইআরের প্রামাণ্য নথি। নির্বাচন কমিশন নিজের আবিষ্কার এপিক কার্ডকে পর্যন্ত বাদ দেওয়ার মতোই এগুলো বাদ দিয়েছে কোনো কারণ না দেখিয়েই। পক্ষপাতের নির্লজ্জ প্রমাণ কদিন আগেই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। মহারাষ্ট্র সরকারের অনুরোধ মাত্র 2 মাসে এসআইআর করা যাবে না মেনে নিয়েছিল কমিশন, অথচ পশ্চিমবঙ্গের একই অনুরোধ খারিজ করে দিয়েছিল নির্বাচন কমিশন। ভারতের নির্বাচনের ইতিহাসে অশ্রুতপূর্ব লজিক্যাল ডিসক্রিপেন্সির বিরুদ্ধে শেষমেশ সর্বোচ্চ আদালত মুখ খুলেছে, কিন্তু স্বয়ং নির্বাচন কমিশন কর্তৃক বর্ণিত
অসঙ্গতির যৌক্তিক পরিসমাপ্তি হওয়া উচিত ছিল তালিকায় সকলের অন্তর্ভুক্তিকরণ। তা কিন্তু হয়নি, তা কিন্তু হলো না। প্রশ্ন হলো, কেন নির্বাচন কমিশনের এই কিম্ভূত কিমাকার আচরণ? শুধু পশ্চিমবঙ্গে রাজনৈতিক শাসনের পালাবদলের লক্ষ্যে অনুঘটকের কাজ সম্পাদন করার জন্য? উত্তর হ্যাঁ এবং না। নায়ের উত্তর নিহিত আছে নির্বাচন কমিশনের ভাষার ক্রমবিবর্তনে। 1945 সালে জর্জ অরওয়েল একটা চটি পুস্তিকা পলিটিক্স অ্যান্ড দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলেছিলেন, চিন্তা যেমন ভাষাকে বিকৃত করে, ভাষাও তেমনি চিন্তাকে বিকৃত করে, বিকৃত চিন্তার প্রতিফলন ঘটায়। নির্বাচন কমিশন কর্তৃক তাদের মূল স্লোগানের রূপান্তর একটা সুবিন্যস্ত প্যাটার্নের দিকে স্পষ্ট ইঙ্গিত করছে। বিহার নির্বাচনের আগে পর্যন্ত দশকের পর দশক জুড়ে তাদের স্লোগান ছিল নো ভোটার টু লেফট বিহাইন্ড, যা অন্তর্ভুক্তিমূলক চিন্তার প্রতিফলন। বিহারের নির্বাচনে নির্বাচন কমিশনের লক্ষ্য বদলে গেল, হলো নো এলিজিবল ভোটার টু বি এক্সক্লুডেড, নো ইনএলিজিবল ভোটার টু ইনক্লুডেড। প্রয়োজনে বৈধরা বাদ যাক, কণামাত্র সন্দেহ থাকলে অবৈধ সন্দেহে ভোটারদের তাড়িয়ে দাও। অর্থাৎ সবাই নাগরিক, এই ধরে নেওয়া ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা ইনক্লুসিভনেসের ধারণার স্তর খারিজ করে অন্য স্তরে কমিশন নিয়ে গেল নাগরিকত্বের মধ্যে সন্দেহের বাতাবরণ তৈরি করে ভোটাধিকার কেড়ে নেওয়ার কৌশল স্রেফ অনুমানমূলক বর্জন। পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন আর এক ধাপে গিয়ে নতুন স্লোগান দিল, যা পুরোপুরি নাৎসি মানসিকতার, গোলওয়ালকারদের বিষাক্ত দর্শনের প্রতিফলন। রাগুরু ম্যানুয়েলের প্রচ্ছদে বড় বড় হরফে লেখা হলো, পিওর ইলেকটোরাল রোলস স্ট্রেংথেন ডেমোক্রেসি। বিশুদ্ধ ভোটার তালিকা গণতন্ত্রকে শক্তিশালী করে। এই লক্ষ্যে তাই অশুদ্ধ মানুষকে চিহ্নিত করে বাদ দাও। বাদ দেওয়ার প্যাটার্ন দেখলেই বোঝা যাচ্ছে নিশানায় সংখ্যালঘু সম্প্রদায় এবং মহিলারা। নাৎসিদের কাছে অশুদ্ধ ছিল ইহুদি, জিপসি সহ নানা সম্প্রদায়, নানা জনসম্প্রদায়। গোলওয়ালকারদের কাছে তো ভারতীয় রাজনৈতিক কাঠামোয় ক্যান্সার হচ্ছে মুসলমান সহ নানা জনগোষ্ঠী। কাঠামোকে বিশুদ্ধ পবিত্র করার জন্য তাদের ছেঁটে ফেলতে হবে। আরএসএসও কিঞ্চিত ঘুরিয়ে বলে একই কথা, সংস্কৃতির বিশুদ্ধতা। বস্তুত 1951-52 সালের নির্বাচনের প্রাক্কালে মুসলমানদের জনগোষ্ঠীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করার আওয়াজ তুলেছিল হিন্দু মহাসভা জোট। অক্ষয় মুকুল লিখছেন, সেই জোটের অন্যতম নেতা মহন্ত দিগ্বিজয় নাথ বলেছিলেন, আমরা ক্ষমতায় এলে মুসলমান জনগোষ্ঠীর ভোটাধিকার কেড়ে নেব। তখন কেড়ে নিতে পারেনি। সূচনা থেকেই নতুন প্রজাতন্ত্রের নাগরিকত্বের ধারণায় মুসলমান সম্প্রদায় প্রান্তিক হয়ে থাকলেও সংবিধানের স্বীকৃত অধিকারগুলো ভোগ করতে পারত। কিন্তু এখন মনে হচ্ছে ৭৬ বছর পরে মহন্তের দাবিকে বাস্তবায়িত করতে উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন। সংবিধানের অনুচ্ছেদ ৩২৫, যে অনুচ্ছেদে ধর্ম, লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে ভোটাধিকার হরণ করা যাবে না, এবং অনুচ্ছেদ ৩২৬, যে ৩২৬ অনুচ্ছেদে সর্বজনীন ভোটাধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই অধিকার আজ সংকটে। গণতন্ত্র তথা সংবিধানের আত্মাকে আঘাত করেছে নির্বাচন কমিশনের পদক্ষেপ। প্রান্তিক মহিলাদের কাছে, সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে ভোটাধিকার আজ শুধুমাত্র পোশাকি বিধিবদ্ধ অধিকার রক্ষার, শুধুই আবেগতাড়িত হয়ে সরকার গঠনের বিষয় নয়, বরং বেনাগরিক হয়ে যাওয়ার, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার আতঙ্ক, নাগরিকের সমস্ত আর্থ সামাজিক অধিকার হারিয়ে যাওয়ার ভয়, দেশের শিকড় থেকে উৎপাটিত হওয়ার আতঙ্ক, যে কোনো মুহূর্তে
রাষ্ট্রবিহীন হয়ে যাওয়ার শঙ্কা তাদের দিশেহারা করে দিচ্ছে। অসম রাজ্যের উদাহরণ আজও জীবন্ত। বিষাক্ত পরিবেশের বলয়, বুলডোজারের উল্লাস প্রদর্শন এবং তার সঙ্গে হিংস্র আস্ফালন মানবিক সভ্যতাকেই খাদের কিনারে এসে দাঁড় করিয়ে দিয়েছে। কাজেই আওয়াজ তুলতেই হবে রাষ্ট্রপুঞ্জ স্বীকৃত হানা আরেন্টের সেই ঐতিহাসিক স্লোগান, দ্য রাইট টু হ্যাভ রাইটস, দ্য রাইট টু হ্যাভ রাইটস। মর্যাদার সঙ্গে সকলের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং সেগুলো রক্ষা করতে হবে, অবশ্যই রক্ষা করতে হবে। আমরা কোনোভাবেই চুপ থাকব না, আমরা বলেই যাব, আমরা গর্জে উঠবই। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি রাজ্যের নির্বাচনী সময়টা সকলের ভালো কাটুক, শান্তিতে কাটুক, স্বস্তিতে কাটুক। অনুরোধ করি সকলে নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের ভোট পর্ব সম্পন্ন করুন। যে কোনো রকম সংঘাত থেকে দূরে থাকুন, ভুলেও কোনো প্ররোচনায় পা দেবেন না। নির্ভয়ে ভোট দিন, নিজের ভোট নিজে দিন। ধন্যবাদ।